বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগরবাসী সহ ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসী সহ দেশবাসী ও প্রবাসের সকল ভাই ও বোনদেরকে আজকের এই দিনে আমি এই সকাল 11:47 লাইভে আসছি। আপনাদের সকলকে আমি আরিফুর রহমান আরিফ, সাবেক ছাত্রনেতা এবং আমেরিকা প্রবাসী এবং ব্রাহ্মণবাড়িয়া টু USA.com এর সম্পাদক ও প্রকাশক হিসাবে আপনাদেরকে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি অনেকদিন পরে লাইভে আসছি আপনাদের সাথে। আমি তো চারটি কথা আমার মনের আবেগ এবং আমার মনের যে ইচ্ছা ভাব প্রকাশ করার জন্য। বর্তমান বাংলাদেশ রাজনীতির প্রেক্ষাপটে গত 5 আগস্টের পর থেকে বাংলাদেশের অদ্যপর্যন্ত যে রাজনীতির প্রেক্ষাপট এবং প্রশাসনিক কর্মকর্তাদের বিভিন্ন দায়বদ্ধতা সাধারণ নাগরিকদের, সেই দায়বদ্ধতা থেকে আমার ক্ষুদ্র মানুষ, আমি ছোট মানুষ, আমার পক্ষ থেকে আমার যতটুকু জ্ঞান ধারণা বিবেক বিবেচনার মাধ্যমে যতটুকু আমি উপলব্ধ করতে পেরেছি তার আলোকে আমি আজকে কথা বলার জন্য লাইভে আসছি। তো সকলকে আমি অভিনন্দন, দল মত ধর্মবর্ণ নির্বিশেষে সকল দেশবাসীকে আমি আজকের এই দিনে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আমরা বাংলাদেশের মানুষ, আমরা একটা সত্যিকার অর্থে একটা পরিবার। আর আমরা বাংলাদেশে যারা বসবাস করি এবং প্রবাসে যারা রিমিটেড যোদ্ধারা আমরা আছি, আমরা সকলেই একটা পরিবার এবং দেশপ্রেম নিয়ে সকলে আমরা কাজ করি। আমরা আশা প্রকাশ করি যে দেশের প্রতি সকলেরই 100% দেশপ্রেম আছে, ভালোবাসা আছে যার যার অবস্থান থেকে। আমি ছোট্ট মানুষ, আমার অবস্থান থেকে আমি আমার দেশকে ভালোবাসি, আমার বিভাগকে ভালোবাসি, আমার জেলাকে ভালোবাসি, আমার উপজেলাকে ভালোবাসি, আমার ইউনিয়নকে ভালোবাসি, আমার গ্রামকে ভালোবাসি। এটাই স্বাভাবিক। আমার পাড়া মহল্লা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে আমরা ভালোবেসে আমরা চলি। তো আমার বিনীত নিবেদন এবং আবেদন আজকে বা আহ্বান এই যে আমরা সকলেই কিন্তু একটা পরিবার এবং আমরা একটা এলাকার মধ্যে বসবাস করি। সেখানে সকল শ্রেণীর মানুষ নিয়ে আমরা বসবাস করি। সামাজিকভাবে আমরা সামাজিক জীব, আমরা সমাজবদ্ধভাবে বসবাস করি। দল মত ধর্ম বর্ণ সকল শ্রেণীর মানুষ নিয়ে আমরা চলি। আমরা সকলে একে অপরের ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, দেশের মানুষ। আমরা আমাদের হিংসা বিদ্বেষগুলো যদি আমরা একটু কন্ট্রোল করতে পারি এবং আমরা একে অপরের প্রতি যদি সহনীয় মনোভাব এবং আত্মীয়তা বন্ধনে আবদ্ধ হয়ে, সামাজিক বন্ধনে আবদ্ধ হয়ে আমরা সকলে একে অপরের সহযোগী হিসাবে কাজ করি, তাহলে আমাদের দেশে হিংসা বিদ্বেষ থাকবে না। আর সেই হিংসা বিদ্বেষ ছিল না বিদায়ী 1971 সালে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে এই বাংলাদেশের মানুষ 30 লক্ষ শহীদ, 3 লক্ষ মা বোন রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করে আমরা লাল সবুজের পতাকা এবং স্বাধীনতা পেয়েছি। আমরা সেই স্বাধীনতার সকল শহীদদের প্রতি আজকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে অদ্যপর্যন্ত যারা বাংলাদেশের নাগরিকদের দাবি দেওয়া আদায় করার জন্য, মানুষের নাগরিকদের দোরগোড়ায় মানুষের সেবা, নাগরিকদের সেবা এবং রাষ্ট্রীয় সেবা পৌঁছে দেওয়ার জন্য যে আন্দোলন সংগ্রাম করে বিভিন্ন দাবি দেওয়া আদায় করেছেন এবং আত্মহতি দিয়েছেন, সেই শহীদ ভাই এবং যারা পঙ্গু হয়েছেন, যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি আজকে আমরা শ্রদ্ধা এবং তাদের দীর্ঘ আয়ু সুস্বাস্থ্য কামনা করছি। পাশাপাশি আমরা একটা কথাই আজকে বলতে আসছি এখানে, আমরা যারা সত্য কথা বলি, ন্যায়ের পক্ষে বলি, আমরা দেশের পক্ষে কথা বলি, আমাদেরকে বিভিন্নভাবে খেয় প্রতিপন্ন বা আমাদেরকে বিভিন্নভাবে ব্যাখ্যা বা উপাধি ভূষিত করা হয়। যারা করে, কেউ ভালো মানুষ ভালোভাবে করে, কেউ খারাপ দৃষ্টিভঙ্গিতে তাদের মন মানসিকতা নিয়ে খারাপভাবে দেখে। তো আমরা সবাই একটা জিনিস কামনা করব যে আমরা ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এই কথাটি আমরা সবাই এক বাক্যে স্বীকার করি। যদি আমরা এক বাক্যে এই কথাগুলো স্বীকার করি তাহলে আমরা কোনোদিন অন্যায় করতে পারি না, আমরা কোনোদিন দেশের স্বার্থ বিরোধী কোনো কাজে লিপ্ত হইতে পারি না। আর দেশের স্বার্থ বিরোধী কোনো কাজে আমরা লিপ্ত না হলেই সমাজ, রাষ্ট্র
আমরা সবাই যার যার অবস্থান থেকে সবাই ভালো থাকবো। তো সেই আহ্বানটুকু আমাদের থাকবে দেশের প্রতি। আমি সাধারণ ক্ষুদ্র মানুষ, আমার চেয়ে অনেক বিজ্ঞ লোক এই বাংলাদেশের জন্মলগ্ন পর থেকে এই দেশের জন্য, এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক অবদান রেখেছেন। সেই অবদান ব্যক্তিদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাদেরকে আমরা শ্রদ্ধা করি। যেমন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি 1971 সালে দেশ স্বাধীনের পক্ষে যে ডাক দিয়েছিলেন, সেই ডাকে কিন্তু এদেশের আপাময় জনসাধারণ সাড়া দিয়েছে। এখানে কোনো দল বলে শুধু আওয়ামী লীগ এমন না, বিএনপি না, সর্বদলীয়ভাবে দল মত নির্বিশেষে সকলেই দেশের ওনার ডাকে সাড়া দিয়ে এই দেশের মানুষ ওনাকে সম্মান দিয়েছে, শ্রদ্ধা করেছে। উনি সেই দেশ, ওনার ডাকে সবাই অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছে। তার অর্থ এই নেই বঙ্গবন্ধু এই স্বাধীনতার সকল অর্জনের মালিক, এই মালিক হইল সারা বাংলাদেশের মানুষ। বরংস বঙ্গবন্ধু আরো খুশি যে উনার ডাকে, ন্যায্য ডাকে মানুষ সাড়া দিয়ে মানুষই দেশ স্বাধীন করছে। বঙ্গবন্ধুর পরিবার, বঙ্গবন্ধু আজীবনই বাংলাদেশের মানুষের কাছে ঋণী থাকবে, কারণ বঙ্গবন্ধু এই ডাকে সাড়া দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে। এতে বঙ্গবন্ধু বহির্বিশ্বে ওনার যে অর্জন, ওনার প্রতি যে দেশের মানুষের ভালোবাসা, সেটার বহিঃপ্রকাশ করেছে। এতে জনগণের প্রতি বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর পরিবার, তার বংশধররা আজীবন কৃতজ্ঞতা থাকা দরকার। এবং বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা অর্জনের 71-এর পরে দেশ শাসন করেছেন 3 বছর, 3.5 বছর। এই শাসন বারো বাংলার মানুষ ওনাকে সেই সম্মান দিয়েছে। আবার বঙ্গবন্ধু মৃত্যুর পরেও ওনার মেয়েকেও, জননেত্রী শেখ হাসিনাকেও দেশের আওয়ামী লীগের সভানেত্রী এবং বাংলাদেশের 4বারের প্রধানমন্ত্রী বানিয়েছেন। এটাও বঙ্গবন্ধুর পরিবারের প্রতি, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা, ভালোবাসার বহিঃপ্রকাশ। এটা বলার অপেক্ষা রাখে না। বাংলার মানুষ বঙ্গবন্ধুকে সেই সম্মানটুকু দিয়েছে। বঙ্গবন্ধুর পরিবার, বঙ্গবন্ধুর আত্মীয় স্বজন কতটুকু বঙ্গবন্ধুকে সম্মান দিতে পেরেছে, এটা বাংলার মানুষ বিবেচনা করবে এবং বাংলার মানুষ এটার রায় দেবে। কিন্তু বাংলার দেশের সাধারণ মানুষ কিন্তু বঙ্গবন্ধুর পরিবারকে শ্রদ্ধা এবং সম্মান দেখিয়েই বঙ্গবন্ধুর পরিবারের, বঙ্গবন্ধুর মেয়েকে 4বার বাংলাদেশের প্রধানমন্ত্রী বা 5বার বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়েছেন। এটা বাংলাদেশের মানুষের কাছে আজীবন বঙ্গবন্ধুর পরিবার কৃতজ্ঞতা থাকতে হবে, কেন এই বাংলাদেশের মানুষ সেই সম্মানটুকু বঙ্গবন্ধুকে দিয়েছে। ওনার পরিবার কতটুকু অপমানিত করেছে, কতটুকু ওনাকে সম্মানিত করেছে, এটা বাংলাদেশের জনগণ এটা বুঝবে, কিন্তু রায় দিবে। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে, তা বলার অপেক্ষা রাখে না। ঠিক তেমনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানও এই দেশের সেনাবাহিনীর প্রধান ছিলেন, পরবর্তীতে উনি রাষ্ট্রনায়ক ছিলেন। উনি বাংলাদেশের মানুষের ট্যাক্সের পয়সায় বেতন ভাতা সংগ্রহ করে উনার পরিবার পরিচালনা করে আসছেন। উনি কিন্তু ওনার বেতন ভাতা বা ওনার পকেট থেকে কোনো টাকা বাংলাদেশের মানুষকে দেয় নাই। কিন্তু উনি দেশপ্রেম হয়ে দেশের মানুষের কল্যাণে সৎ এবং আদর্শ একজন অফিসার হিসেবে উনি ওনার জীবনযাপন করেছেন। তার স্বীকৃতি স্বরূপ উনি মৃত্যুর পরে বাংলার মানুষ যখন বুঝতে পারছে যে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে আবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবরণের পরে তার পরিবারের হিস্টোরি বেরিয়ে আসে, তখন মানুষ জানতে এবং বুঝতে পেরেছে যে সাবেক সেনাপ্রধান ও বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জিয়াউর রহমান মৃত্যুর পরে তার পরিবারের জন্য এমন কোনো অট্টালিকা, এমন কোনো সম্পদ, এমন কোনো অর্থ তার পরিবারের জন্য উনি রেখে যেতে পারেনি। ওনার জীবনে যেটুকু পরিশ্রম করে ওনার সৎভাবে যে মাইনা পেয়েছেন মাস শেষে, সেই মাইনাটুকু দিয়ে, সেই টাকা পয়সা দিয়ে ওনার পরিবার পরিজন চালিয়ে আসছেন এবং দেশপ্রেম হয়ে উনি কাজ করেছেন। সেটা বাংলার মানুষ উপলব্ধি করতে পেরেছে যে উনি অবশ্যই একজন সৎ, আদর্শবান একজন সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি ছিলেন। সেই হিসাবেই ওনার সহধর্মিণী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষ তিনবার প্রধানমন্ত্রী বানিয়ে বাংলার মানুষ সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা দেখে ওনার পরিবারের, ওনার সহধর্মিণীকে 3বারের প্রধানমন্ত্রী বানিয়েছেন। কিন্তু ওনাকে যথেষ্ট সম্মান বাংলার সাধারণ মানুষ দিয়েছে। কিন্তু বাংলার মানুষ কখনো ভুল করে না, তাদের বিবেক কখনো মিথ্যা বলে না, তাদের বিবেক সবসময় সত্যের পক্ষে এবং ন্যায়ের পক্ষেই রায় দিয়েছে। আমি স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আমার ক্ষুদ্র ব্রেনে এবং ক্ষুদ্র বিবেক বিবেচনা আমি যা দেখেছি, আমার বিশ্লেষণ, আমার বিচার বিশ্লেষণ আমি তাই পেয়েছি। আর আমারটা আজকে বিবেচনা করবেন যারা আমার লাইভ দেখছেন, দেশ এবং প্রবাসী সবাই, তারা আমার কথাটুকু কতটুকু সত্য, কতটুকু মিথ্যা
আমি আমার আবেগ থেকে এবং মন খোলা আমার মনের থেকে কথা বলছি। ভুল ত্রুটি যাই হোক, এটা আমি মনের আবেগে আমার 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 যার উপলব্ধি থেকে আমার মেধা বুদ্ধি বিবেক বিবেচনার পরিপ্রেক্ষিতে আমি আমি আমার বক্তব্যগুলো উপস্থাপন করছি। তো আমি দেখলাম যে বাংলার মানুষ সত্যিকার অর্থেই এই পরিবারগুলোকে সম্মান প্রদর্শন করেছে এবং সত্য এবং ন্যায়ের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু সেই জিয়াউর রহমানের পরিবার জিয়াউর রহমানের প্রতি কতটুকু শ্রদ্ধা ভালোবাসা দেখিয়েছেন এটা বাংলার মানুষ তার জ্বলন্ত প্রমাণ। তাদের অন্যায় অবিচার, বঙ্গবন্ধুর পরিবার যদি অন্যায় অবিচার করে থাকে, বঙ্গবন্ধুকে তারা কতটুকু সম্মান হানি করেছে বা সম্মান দিয়েছে এটা বাংলার মানুষ বুঝবে এবং বাংলার মানুষ রায় দিবে। এবং জিয়াউর রহমানের পরিবারও জিয়াউর রহমানকে কতটুকু সম্মান দিয়েছে এবং কতটুকু অপমান অপদস্থ করেছে এটা বাংলার মানুষ দেবে। কিন্তু বাংলার মানুষ কিন্তু বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমানকে কোনোদিন অপমান করে নাই, অপদস্থ করে নাই। তারা তাদের বিবেকের প্রশ্নে এবং বিবেকের কাঠগড়া থেকে বাংলার মানুষ মুক্ত, কারণ তারা জিয়াউর রহমানের সততার জন্য জিয়াউর রহমানের পরিবারকে 3 বার প্রধানমন্ত্রী বানিয়েছেন এবং বঙ্গবন্ধুর পুরস্কার স্বীকৃতি স্বরূপ বঙ্গবন্ধুর সততার জন্য বঙ্গবন্ধুর মেয়েকেও 4 বার প্রধানমন্ত্রী বানিয়েছেন। তারা তাদের বুদ্ধিমত্তা পরিশ্রম দ্বারা দেশপ্রেম দ্বারা কতটুকু তার পিতামাতাদেরকে সম্মান করেছে এটা ইতিহাস রয়ে গেছে। বাংলাদেশের প্রত্যেকটা হিস্টোরি, প্রত্যেকটা দিন তাদের কিভাবে কাটিয়েছে মানুষের স্বার্থে এরা জনগণ বুঝবে। কারণ আমি একটা কথা সুস্পষ্ট বলতে পারি যে বাংলাদেশের মানুষ, কৃষক, শ্রমিক, তাঁতি, কামার, জেলে, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়িক, সর্বশ্রেণীর সকল শ্রেণীর পেশার মানুষ বিবেক বুদ্ধি দিয়ে তাদের পরিবারকে সম্মান করেছে, এটা আমি বুঝি। তাদের পরিবার বাংলাদেশের মানুষকে কতটুকু সম্মান করেছে, বাংলাদেশের নাগরিক অধিকার কতটুকু নাগরিকদের দিয়েছে, আমার এটা বোধগম্য হবে না। আমার প্রশ্ন জাগে যে তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা, আমার প্রশ্নবিদ্ধ। এটা আমি প্রশ্ন রেখে গেলাম বাংলাদেশের আপাময় জনসাধারণের প্রতি, দেশ এবং প্রবাসী নিরপেক্ষ। আমি কিন্তু একজন দলীয় লিডার ছিলাম, ছাত্র নেতা ছিলাম। আমি এখন দল মত নির্বিশেষে আমি একজন নিরপেক্ষ ব্যক্তি হিসাবে আমি এখানে লাইভে কথা বলছি, 100% নিরপেক্ষতা বজায় রেখে আমি কথা বলছি। তারপরে আসলো হুসাইন মোহাম্মদ এরশাদ। এরশাদ এসেও উনি সাবেক সেনাবাহিনীর প্রধান ছিলেন। উনিও 10 বছর দেশ শাসন করেছে। উনি আবার বলল 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। উনি মানুষের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিভিন্নভাবে বাংলাদেশকে এস্টাবলিশ করার জন্য। উপজেলা লেভেলকে উপজেলা প্রশাসনকে উনি সাজিয়েছেন যেন মানুষ, প্রত্যেকটা উপজেলার মানুষ যেন গ্রাম থেকে উপজেলা থেকে তার জেলাতে আসতে অনেক কষ্ট হয়, তাদের অনেক টাকার প্রয়োজন, যানবাহনের দরকার, থাকার জন্য জেলার পর্যায়ে তাদের বাড়িঘর থাকার দরকার। এইসব সার্বিক দিক বিচার বিশ্লেষণ করে উনি বাংলাদেশের নিরীহ মানুষদের কল্যাণে উপজেলা প্রশাসন স্থাপন করেছেন। উপজেলা প্রশাসনের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি এবং সেনাবাহিনীর প্রধান এবং সাবেক মহামান্য রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ। হুসাইন মোহাম্মদ এরশাদ 8 বছর শাসন করছে। এদেশের মানুষ তার পরিবারকেও বিভিন্নভাবে বিভিন্ন দলের সাথে লিয়াজু করে তারা দল গঠন করে বা নির্বাচনে একটা সমঝোতা করে নির্বাচনে এসে সরকার পরিচালনা করেছেন বিভিন্ন সময়। কিন্তু তারাও তাদের বঙ্গবন্ধু এরশাদের আদর্শ কতটুকু বাস্তবায়ন করতে জানি না। তাদের প্রতি মানুষের এই তেমনি যেমন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এগুলোর প্রতি মানুষের একটা অনীহা আসছে যে আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে ভালোবেসে বঙ্গবন্ধুর মেয়ে এবং আওয়ামী লীগকে আমরা ক্ষমতা দিয়েছি। আমরা জিয়াউর রহমানকে ভালোবেসে তার সততার পুরস্কার হিসেবে তার স্ত্রীকে আমরা এই দেশের 3 বার প্রধানমন্ত্রী বানিয়েছি এবং আমরা এরশাদের কথা চিন্তা করি, এরশাদের স্ত্রীকে এবং এরশাদের ভাইকে আমরা এই দেশের ক্ষমতায় অনেকবার বিভিন্ন দলের সাথে লিয়াজু করে আমরা তাদেরকে ক্ষমতায় দেখেছি। কিন্তু তারা তাদের যে আত্মীয়, স্বামী, পিতার প্রতি কতটুকু শ্রদ্ধা রেখেছে আমি জানি না। আমার প্রশ্ন এটা। তো তারা যদি সত্যিকার অর্থে শ্রদ্ধা রাখতো, তারা কলঙ্কজনক অধ্যায় বা কলঙ্কজনক অবস্থায় তারা বিদায় নিতে পারতো না। কারণ বাংলার মানুষ তাদেরকে যেহেতু এতটুকু সম্মান করেছিল, তাদের লোভ, লালসা, ত্যাগ, তিতিক্ষা সবকিছু বিসর্জন দিয়ে এই দেশের মানুষকে মূল্যায়ন করতে তাদের দরকার ছিল। এই দেশের মানুষকে মূল্যায়ন করা, মানুষের দূরগোড়ায় মানুষের সেবা পৌঁছাই দেওয়া, মানুষের একজন নাগরিক অধিকার, রাষ্ট্রের কাছে নাগরিকের যে অধিকারটুকু ছিল এই অধিকারটুকু তাদের পরিবার মানুষের দূরগোড়ায় পৌঁছে দেওয়া উচিত ছিল। তাদের সরকারের প্রত্যেকটা মন্ত্রী, এমপি এবং প্রশাসনিক কর্মকর্তা যারা আছে, একজন সচিব থেকে শুরু করে উপজেলা, ইউনিয়ন এবং প্রত্যেকটা স্তরের কর্মকর্তা কর্মচারীদেরকে কন্ট্রোল করার ক্ষমতা তাদের থাকা উচিত ছিল। যে আমরা দায়বদ্ধতা জনগণের কাছে, জনগণ আমাদেরকে যেই
সম্মানে ভূষিত করে আমাদেরকে এই দায়িত্ব দিয়েছে রাষ্ট্রীয় ক্ষমতা। আমরা জনগণের সেবাটা যেন জনগণের দূরগোড়ায় পৌঁছতে পারি, সেই জন্য যতভাবে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করা হোক না কেন, ষড়যন্ত্র, বিভিন্ন লোভ লালসা দেখিয়ে আমরা সব লোভ লালসা, ক্ষমতা, আধিপত্য এবং অর্থনৈতিক লোভ লালসা ত্যাগ করে আমরা সৎ এবং আদর্শ থাকবো। যেমন বঙ্গবন্ধু আদর্শবান নীতিবান ছিলেন, জিয়াউর রহমান নীতিবান আদর্শ ছিলেন এবং এরশাদও ছিলেন, কিন্তু তার প্রজন্মগুলা, তাদের যে প্রজন্ম বা তার দলের লিডারশিপ যারা নিছে, তার নামে যারা বিভিন্ন ক্ষমতার মসন্দ বসে এই দেশের মানুষের সহজ সরল কোমলমতি মানুষ যে রায় দিয়েছিল, এই রায়ের সাথে তারা নাগরিকতার সাথে বেইমানি করেছে। বেইমানি যদি না করতো, একজন মন্ত্রী, এমপি, একজন জনপ্রতিনিধি, একজন প্রশাসনের লোকরা হাজার হাজার কোটি টাকার মালিক হইতে পারে না। একজন ওসি, একজন এসপি, একজন ডিসি, একজন বিভাগীয় কমিশনার অথবা আইজিপি, ডিআইজি এবং সচিব মহোদয়গণ, মন্ত্রী, এমপি মহোদয়গণ, রাষ্ট্রপতিগণ, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত যারা আছেন, উপদেষ্টা থেকে শুরু করে সবাই, তারা সৎ আদর্শবান থাকতো। তাদেরকে কোনো দুর্নীতি যেন তাদের গ্রাস করতে না পারে। যেহেতু বাংলাদেশে একটা রাজনৈতিক দল বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত থাকে, এক দল আরেক দলকে ঘায়েল করার জন্যই তারা সবসময় মেতে থাকে বা সুযোগ খুঁজে, তাই তারা সচেতন থাকা উচিত ছিল। বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং যারা দলের প্রধান এবং প্রশাসনিক কর্মকর্তারা, তাদের সততা যেন কোনো চক্রান্তকারী, কোনো দুষ্কৃতকারী, কোনো দেশবিরোধী চক্রান্ত অথবা আমরা যাকে বলা হয় মাফিয়া অথবা সমাজের ছড়িয়ে ছিটিয়ে থাকা দুষ্ট লোকগুলা যেন তাদেরকে প্রশ্নবিদ্ধ না করতে পারে। এই জন্য প্রত্যেকটা দলের প্রধান এবং দলের নেতাকর্মীরা, রাজনীতিবিদরা, জনপ্রতিনিধিরা, প্রশাসনিক কর্মকর্তারা, তাদের স্ত্রী, পরিবার এবং তারা সচেতন থাকা উচিত ছিল যে আমাদেরকে যেন কোনোভাবেই টাকা পয়সা ক্ষমতার অপব্যবহারের কোনো লোভ লালসা না দেখিয়ে আমাদের প্রজন্ম বা আমাদের যারা দলের প্রধান ছিলেন, বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, এরশাদ, আরো যারা বর্তমান বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত হয়ে দলের প্রধান হয়েছে, আপনাদেরকে যেন কোনো অর্থ ক্ষমতা অপব্যবহার করে আপনাদেরকে যেন কলঙ্কিত না করতে পারে, আপনারা সচেতন থাকতে হবে। কারণ বাংলাদেশে দুষ্ট চক্রের জালে ভালো ভালো লোকগুলাকে আবদ্ধ করে ফেলে তাদেরকে বিভিন্ন লোভ লালসা দেখিয়ে তাদের মধ্যে ঢুকে পড়ে তাদেরকে কলঙ্কিত করে বের করে দেওয়াই একটা দেশবিরোধী চক্রান্তকারীদের কাজ। এটা কারণ এটা হলো, আমি বলবো, মাফিয়া ডন, এরা স্মাগলার, এরা রাষ্ট্রদ্রোহী, তারা সমাজের কীট পতঙ্গ। এই পতঙ্গগুলার কাজই মানুষকে বিভিন্ন নেশায়, বিভিন্ন লোভ লালসা দেখিয়ে তাদের মধ্যে ঢুকে পড়ে তাদেরকে কলঙ্কিত করে ক্ষমতাচ্যুত করা। এইসবের জন্য দায়ী আমি বলবো না তারা, এইসবের জন্য আমরা যারা জনপ্রতিনিধি, আমরা যারা প্রশাসনিক বড় কর্মকর্তা কর্মচারীরা আছি, রাষ্ট্রের যারা রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি এবং প্রশাসনিক কর্মকর্তা যারা আমরা বলি সচিব এবং বিভাগীয় কমিশনার, জেলা পর্যায়ে এসপি, ডিসি, উপজেলা পর্যায়ে আমি বলবো উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা থানা কর্মকর্তা ইনচার্জ, এরা একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি। তারা যদি সৎ থাকে, আদর্শবান থাকে, এই দেশের এমন কোনো ব্যক্তি নাই তাদেরকে প্রশ্নবিদ্ধ করতে পারবে, চক্রান্ত করে তাদের ক্ষমতাচ্যুত করতে পারবে, বা তাদেরকে দোষী সাব্যস্ত করে তাদেরকে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন করতে পারবে। তারা যদি সৎ থাকে, তারাও সৎ থাকতে হবে, তার পরিবার। আমি একটা জিনিস বলি, প্রত্যেকটা মন্ত্রীর সাথে মন্ত্রীর পরিবার জড়িত, মন্ত্রীর ওয়াইফ এবং ছেলে মেয়ে। তারা যদি দুর্নীতির সাথে সম্পৃক্ত না থাকে, তাদেরকে কেউ কোনোদিন দুর্নীতির মধ্যে ফেলাতে পারবে না। লোভ লালসা ত্যাগ করতে হবে। তারা যদি সম্মান, যেহেতু জনগণ দিয়েছে, যে জনগণের সম্মান রক্ষার্থে, জনগণের নাগরিক অধিকার জনগণের দূরগোড়ায় পৌঁছানোর জন্য তাদের সৎ থাকতে হবে। বঙ্গবন্ধুর পরিবারের প্রত্যেকটা সদস্য সৎ থাকতে হবে, যেহেতু বঙ্গবন্ধুর প্রতি তাদের শ্রদ্ধা, সেই ভালোবাসা যদি মানুষের কাছে দূরগোড়ায় পৌঁছাতে চায়, তারা 100% সৎ থাকতে হবে। তারা কোনো ক্ষমতা, তারা কোনো পাওয়ার, তারা কোনো টাকা পয়সা, লোভ লালসা, কোন ধরনের দুষ্কৃতকারীদের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। তাহলে তারা বর্তমান যারা উপদেষ্টা আসছে, আমরা বলবো এই যে ছাত্র ভাইরা, আমি বিশেষ করে আজকে একটা কথাই বলবো যে ছাত্র ভাইরা আজকে দেশে কিন্তু আমি মনে করি মানুষের শিক্ষা যে জাতির মেরুদণ্ড, সেই শিক্ষা ব্যবস্থাটা একদম ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ এরা আন্দোলন সংগ্রামের সাথে এমন ভাবে জড়িয়ে গেছে যে তারা এখন তাদের পরিবারও তাদেরকে এখন পড়ালেখার সাথে সম্পৃক্ত করতে পারতেছে না, পড়ালেখার মধ্যে তাদেরকে মনোযোগী করতে পারতেছে না। যেমন হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়,
এবং এইগুলোর সাথে তারা আবার তাদের মনোযোগী ফিরে আসা দরকার রাষ্ট্রীয় স্বার্থে। কারণ ছাত্ররা রাষ্ট্রের মেরুদণ্ড, তারা হলো রাষ্ট্রের চালিকা শক্তি এবং যুব সমাজ। এই বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা হলো, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো যুব সমাজকে আমরা কাজে লাগানো। আর বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন এবং বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়ার হলো, শক্তি হলো যুব সমাজ এবং ছাত্র সমাজ। এই যুব সমাজ এবং ছাত্র সমাজ 1971 সালের পর থেকে অদ্য পর্যন্ত তাদেরকে গণহারে কোনো বাংলাদেশের যুব সমাজ যতটুকু বৃদ্ধি পেয়েছে, ছাত্ররা যারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন শেষ করে তারা বেকার পড়ে আছে, যুব সমাজ বেকার আছে। যার যার শিক্ষা অনুযায়ী যুব সমাজ এবং ছাত্র সমাজকে এই বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে, আমি বলবো শিল্প কারখানা, বিভিন্ন মেল ফ্যাক্টরি, কল কারখানা, বাংলাদেশে মানে বিভিন্ন দেশ থেকে সহযোগিতা হোক আর যে কোনো ভাবে রাষ্ট্রীয় বাজারের মাধ্যমে হোক, বাংলাদেশে বিশাল বড় বড় শিল্প কারখানা প্রতিষ্ঠানগুলো চালু করা দরকার। বরঞ্চ বাংলাদেশে 1971 সালের পরে দেখতে পেয়েছি আমরা কি অনেক শিল্প কারখানা অকিজু হয়ে গেছে, এগুলাকে নষ্ট করে অকিজু করে ফেলে দেওয়া হয়েছে, যাতে বাংলাদেশের ছাত্র সমাজ যুব সমাজ কোনো কাজে চাকরিতে সম্পৃক্ত হয়ে দেশ সেবার কাজে নিয়োজিত থাকতে না পারে। এটা এই বিগত সরকারের গুলা, এটা আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার এবং জাতীয় পার্টি সরকারের ব্যর্থতা। এটা 100% আমি এই কথা আজকের এই লাইভ থেকে বলছি, এটা তাদের ব্যর্থতা। এটা আওয়ামী লীগের ব্যর্থতা, বিএনপির ব্যর্থতা, জাতীয় পার্টির ব্যর্থতা এবং তাদের সাথে যে দলগুলা সম্পৃক্ত হয়ে সরকারে ছিল তাদেরও ব্যর্থতা। এবং একটা দেশের চালিকা শক্তি হলো এই দেশের যুব সমাজ, এই দেশের ছাত্র সমাজ। এই ছাত্র সমাজ যুব সমাজকে কাজের সাথে সম্পৃক্ত না করে বেকার রেখে এই দেশ কোনোদিন উন্নত চরম শিখরে পৌঁছতে পারে না। তাই ছাত্র সমাজ যুব সমাজ দিন দিন বেকার থাকতে থাকতেই 5ই আগস্টের ঘটনা ঘটছে। এবং এটার সাথে চক্রান্তই বলি আমরা, ষড়যন্ত্রই বলি, যাই বলি না কেন, সবার উদ্দেশ্য হলো এই যুব সমাজ দেশে ছাত্র সমাজ বেকার থাকতে থাকতে এই বহিঃপ্রকাশ 5ই আগস্টের ঘটছে। এই জন্য আমি কাউকে এই দায়বদ্ধতা থেকে আমি মুক্তি দিতে চাই না। এই দেশের প্রশাসনের সাথে জড়িত প্রশাসন কর্মকর্তারা, বিভিন্ন সচিবালয়, বিভিন্ন মেল ফ্যাক্টরির সাথে যারা সম্পৃক্ত, প্রতিষ্ঠানের মালিক যারা এবং শিল্প মন্ত্রণালয় এগুলাকে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই যুব সমাজকে হয়তো বা বিদেশে দেশে, আমরা আশা করব দেশের যুব সমাজ ছাত্র সমাজ দেশের শক্তি, তারা দেশের গৌরব এবং দেশের মেরুদণ্ড। তাদেরকে যদি আমরা বিভিন্ন মেল ফ্যাক্টরি কলকারখানা স্থাপন করে দেশে চাহিদা পূরণ করে বহির্বিশ্বে আমরা জিনিস রপ্তানি করতে পারি, তাহলে আমাদের অর্থনৈতিক শক্তিশালী হবে। আমাদের দেশে রেমিটেন্স যোদ্ধারা যেমন রেমিটেন্স পাঠিয়ে দেশকে সচল রেখেছি আমরা, প্রবাসীর সকল রেমিটেন্স ভাইরা, তেমনি দেশের শ্রমিকরাও দেশের উৎপাদন করে বিভিন্ন কৃষি একটা সম্পদ, কৃষিও বাংলাদেশের একটা চালিকা এবং অর্থনীতিতে বিশাল অবদান রাখে। আমরা যদি কৃষির থেকে যদি ভারত দেশ থেকে কোনো জিনিস আমদানি না করে দেশের চাহিদা পূরণ করে আমরা দেশের কৃষি কাজকে প্রযুক্তিভাবে এবং কৃষককে মূল্যায়ন করে সম্মান করে তাদেরকে ভালো প্রযুক্তির মাধ্যমে তাদের উৎপাদন করে তাদেরকে লোন দিয়ে তাদের কৃষি সরঞ্জাম দিয়ে সহজে সরকারিভাবে কৃষি মন্ত্রণালয় থেকে কৃষকদের দূরগোড়ায় পৌঁছে দেয় এবং উপজেলা জেলা পর্যায়ে যারা মনিটরিং কর্মকর্তারা আছে তারা তো সঠিকভাবে সৎভাবে কৃষকদেরকে ইউটিলাইজ করে এবং কৃষকরা সেই উৎপাদিত দ্রব্য বা ফসল দ্বারা দেশের চাহিদা পূরণ করে সেটা বিদেশে রপ্তানি করলে দেশে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হবে, দেশে আরো অর্থ আসবে। তো আমরা সর্বক্ষেত্রেই বলবো যে আমরা এই জন্য কেউই দায়বদ্ধতার ঊর্ধ্বে নেই। 1971 পর থেকে তারা দেশ স্বাধীন করছে, দেশ পরিচালনার সাথে সম্পৃক্ত ছিল বিভিন্ন দল এবং বিভিন্ন ভাবে প্রশাসনিক কর্মকর্তারা, কেউ এই দায়বদ্ধতার ঊর্ধ্বে নয়। এরা সবাই এর সাথে, আমি বলবো আমার ক্ষুদ্র বেনে যা ধরে সবাই দায়বদ্ধতার চক্রের সাথে জড়িত। আমি বলবো, কেউ বলেন হয়তো ইন্ডিয়া আমাদেরকে অকিজু করে রাখছে, এটা আমি বলবো না। কেন আমরা ইন্ডিয়ার কথা শুনবো? ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তাদের সাথে সম্পর্ক যেমন একটা সামাজিকভাবে সোশ্যাল ওয়ার্কার যারা আমরা করি, আমরা সমাজের সাথে যারা বসবাস করি, আমরা একে অপরের সাথে কোনো না কোনো ভাবে জড়িত। ধনী গরিবের সাথে জড়িত, ধনী গরিবের সাথে, গরিব যেমন ধনীর প্রয়োজন, ধনীরও গরিবের প্রয়োজন। আমরা সোশ্যাল ওয়ার্কার করি, সামাজিকভাবে আমরা বসবাস করি। এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সাথে, আমরাও সাথেও যদি পাকিস্তানের সাথে যদি আমাদের যুদ্ধ হয়েছে, আমরা সাথে একটা ভুল বোঝাবুঝির কারণে, তাদের ভুল বোঝাবুঝির কারণে কিন্তু এই যুদ্ধ হয়ে এই দেশটা ডিভাইডেড হয়েছে। কারণ তারা আমাদের উপরে অবিচার করছে, আমাদের অধিকার দিচ্ছে না বিধে আমরা তাদের
তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য হয়েছে আমাদের অধিকারের জন্য। এখন যদি তারা আবার সেই ভুল ত্রুটিগুলো ক্ষমা মার্জনা দেখে, আমরা পাকিস্তান আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তাদের কাছ থেকে যদি আমরা সরকারি নিয়ম কানুন মেনে, রাষ্ট্রীয় আইন কানুন মেনে যদি তাদের সাথে আমাদের ব্যবসায়ী চুক্তি হয়ে দেশের জন্য কল্যাণ হয়, আমরা চুক্তি করতে পারি। এটা কোনো বলে আওয়ামী লীগ বিরোধিতা করবো, বিএনপি বিরোধিতা করবো, দেখার বিষয় না। দেখার বিষয় হলে তারা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তাদের সহযোগিতা আমাদের দরকার আছে। ভুল ত্রুটি করছে, ভুল ত্রুটির জন্য ক্ষমা চাবে, ক্ষমাযোগ্য। কিন্তু ব্যবসায়িকভাবে যদি আমরা আমার দেশের 100% স্বার্থ রক্ষা করে আমার দেশের উন্নয়ন, জনগণের কল্যাণ হয়, আমরা তাদের সাথে চুক্তি করে ব্যবসা করবো, এত কোনো সমস্যা নেই। ভারতকে আমরা শত্রু ভাববো কেন? ভারত আমাদের পরম কি বলবো সহযোগী রাষ্ট্র। তারা আমাদের সুখে দুঃখে আমাদের পাশে থাকে, কিন্তু তারা আমাদেরকে নিয়ে ব্যবসা করতে পারবে না। তারা আমাদেরকে নিয়ে আমাদেরকে তাদের বাধ্যবাধকতা হয়ে আমরা চলতে পারবো না। তাদের বাধ্যবাধকতা না। আমরা আমাদের যদি মনে করি যে আমরা বাংলাদেশের মানুষ, ভারত আমাদের সাথে কোন সহযোগিতা দরকার, ভারতের ট্রানজিটের দরকার, ভারতের আমাদের সাথে ভারতের জিনিস আমরা আমদানি করব, তারা রপ্তানি করবে, বা আমরা আমদানি করব, আমরা আবার রপ্তানি করব। তাদের সাথে যদি চুক্তিবদ্ধভাবে আমরা 100% আমাদের দেশের বৈধ রিমিটেন্স, আমরা যেটা বলি বৈধ ট্যাক্স ব্যাট দিয়ে যদি ভারত আমাদের সাথে ব্যবসা করতে চাই, সম্পর্ক বজায় রাখতে চাই, তাহলে আমরা সেই সম্পর্ক বজায় রাখবে, চলবে। এটা আওয়ামী লীগ হতে পারে, বিএনপি হতে পারে, জাতীয় পার্টি হতে পারে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে। এটা কোনো দুষ্টের কিছু না। একটা দেশ নিজের রাষ্ট্রের সব চাহিদা সে কোনোদিনই পূরণ করতে পারে না। আমেরিকাতে পৃথিবীর পরাবর্ত রাষ্ট্র, আমরা যে আমেরিকাতে বসবাস করছি স্থায়ীভাবে, আমরা এখানে পরিবার নিয়ে, আমরা আমেরিকাও কোনো না কোনো দেশের সহযোগিতা লাগে, কোন দেশের লাগে। আবার আমেরিকার সহযোগিতা সব দেশের লাগে। আমেরিকা, রাশিয়া, ভারত, চীন, জাপান, পৃথিবীর সব দেশ, এক দেশের সাথে আরেক দেশের সহযোগিতা লাগবে, সুসম্পর্ক বজায় থাকতে হবে। এইটা বাণিজ্যিক চুক্তি হবে। যেমন আজকে বাংলাদেশের আমার কাছে ভালো লাগছে, যদিও বা আমরা বলি অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ভাবে তাদেরকে আমরা অগণতান্ত্রিক সন্ত্রাসী কায়দায় রাষ্ট্র ক্ষমতা আসছে, এটা আমরা মানি। কিন্তু তারার যে একটা প্রক্রিয়া, বহির্বিশ্বের যারা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে, তারা বাংলাদেশে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে এস্টাবলিশ করতে চাচ্ছে এই যুব সমাজ এবং ছাত্র সমাজের কর্মসংস্থানের স্বার্থে। দেশের বিভিন্ন যে চাহিদাগুলো আছে, চাহিদা পূরণ করার জন্য বিভিন্ন দেশের সাথে তারা সম্পৃক্ত করে বিভিন্ন বিশ্বের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন ধরনের অর্থনৈতিক যারা চালিকা শক্তি, তাদেরকে বাংলাদেশে নেওয়ার চেষ্টা করছে। বিভিন্ন ধরনের মেইল ফ্যাক্টরি, ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করে বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজকে কর্মসংস্থান সহ দেশের উৎপাদিত পণ্য উৎপাদন করে দেশের চাহিদা সহ বিদেশে তারা রপ্তানি করবে। বিভিন্ন বিদেশিরাও আমাদের দেশে ইনভেস্ট করার সেই সুযোগটুকু আমরা নাগরিকরা করে দিতে হবে। কারণ বিদেশিরা যদি বাংলাদেশে নিরাপদ নিজেকে না মনে করে, তাহলে তারা বাংলাদেশে কোনোদিন ব্যবসা বাণিজ্য করবে না। বাংলাদেশে একটা রেওয়াজ দেখে আসছে, আমরা আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের মন মতো লোকের ব্যবসা করতে চাই, এখানে চান্দাবাজি করতে চাই, এখানে বড় বড় বিদেশের কাছে চাঁদা চাই। বিএনপি ক্ষমতা আসলে বিএনপি এইসব চক্রান্তের সাথে জড়িত, এই সন্ত্রাসী চাঁদাবাজির সাথে জড়িত, এবং তাদের মন মতো কন্ট্রাক্টরের মাধ্যমে কাজ করাতে চায়। শিল্প প্রতিষ্ঠান তারা গড়তে গেলে তাদের ওই বিদেশিরার কাছে বড় ধরনের একটা কি চাই, একটা চাঁদা চাই, ডোনেশন চাই, তাহলে তারা ওইগুলা দিয়ে তারা প্রতিষ্ঠান করতে রাজি নেয়। এই জন্য রাজনীতিবিদরা এবং প্রশাসনিক কর্মকর্তারা, আমি বলবো যারা সচিব আছেন এবং বিভিন্ন প্রজেক্টের যে ডাইরেক্টর ছিল, তাদের দুর্বলতার কারণে, তাদের অদক্ষতার কারণে, তাদের দুর্বলতার কারণে বাংলাদেশে আজ পর্যন্ত এই যুব সমাজ, ছাত্র সমাজ কর্মসংস্থান দিকে পিছিয়ে আছে। বাংলাদেশে কেউ মেল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি এবং কলকারখানা করতে চায় না। এই কারণে বিদেশি ইনভেস্টররা বাংলাদেশের নিরাপদ মনে করে না। বাংলাদেশের এই সকল শ্রেণী পেশার মানুষের নিরাপদ একটা রাষ্ট্র বাংলাদেশ করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সকলের জন্য আইন শৃঙ্খলা বাহিনী এমনভাবে কাজ করতে হবে বাংলাদেশে যে কোনো ফরেনাররা যাবে, যে কোনো প্রবাসীরা যাবে, যে কোনো দেশের মানুষ যাবে, নিরাপদে বাংলাদেশে বসবাস করবে। রাস্তাঘাট, থাকা, খাওয়া সহ যানবাহন চলাচল, আকাশপথ, বিমানপথ, নৌপথ যতগুলো আছে সবকিছু নিট এন্ড ক্লিন থাকতে হবে। মানুষের সেবা দুর্গুলা যেমন পৌঁছবে, মানুষ বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, বাংলাদেশ এমন একটা দেশ হয়েছে সকলের বাসযোগ্য। বিদেশিরা তখন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মানুষ, বাংলাদেশে সস্তা শ্রম আছে। পৃথিবীর কোন দেশে বাংলাদেশের মতো এমন জনশক্তি নাই, এবং সস্তা শ্রম নাই, এবং দক্ষ জনশক্তি নাই। এই দক্ষ জনশক্তিকে কাজে লাগাইতে হলে আমি আমার দেশের সরকারকে অনুরোধ করব, আমাদের দেশে হিংসা বিদ্বেষী যারা রাজনীতিবিদরা আছে, এই বাংলাদেশের চাঁদাবাজি, বাংলাদেশের আধিপত্য, অন্যায়ভাবে টাকা পয়সা রুজি করার যে পন্থা, রাজনীতি থেকে চিরতরে বন্ধ করতে হবে। রাজনীতিতে প্রত্যেক দলের কাছে আমার হুদাত্ত আহ্বান থাকবে, রাজনীতি থেকে নমিনেশন বাণিজ্য বন্ধ করতে হবে,
সৎ, আদর্শবান, শিক্ষিত, সচেতন, দেশপ্রেমিক, পরিশ্রমী, ত্যাগী এমন ব্যক্তিদেরকে বাংলাদেশের প্রত্যেকটা নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে এবং তাদেরকে নমিনেশনের সেই ব্যবস্থা করতে হবে দলগুলা থেকে। এই দলগুলা নমিনেশন বাণিজ্য করতে গিয়া বিভিন্ন অযোগ্য লোকদেরকে বাংলাদেশের এই সংসদে আমরা নির্বাচিত করেছে সাধারণ জনগণ করে, এই নির্বাচনে সংসদে গিয়ে তারা মন্ত্রী এমপি হয়েছে, তারা লুটতরাজ করে দেশের সম্পদ, দেশের চালিকা শক্তি, তারা যুব সমাজকে কাজে লাগাবে, মিল ফ্যাক্টরি করবে, ইন্ডাস্ট্রি করবে, দেশপ্রেম হয়ে কাজ করবে, এই ধরনের কোনো চিন্তা চেতনা নাই। তারা যাই অযোগ্য লোকরা নিজের আধিপত্য বিস্তার, ক্ষমতার লোভ, অন্যায় বিভিন্ন চক্রান্তের সাথে ষড়যন্ত্রের সাথে লিপ্ত হয়ে তারা দেশকে ধ্বংস করেছে। এই জন্য দায়ী রাজনীতিবিদরা এবং প্রশাসনিক কর্মকর্তারা। একজন প্রশাসনিক কর্মকর্তাও সৎ, আদর্শবান হয়ে দেশ সেবার সবচেয়ে বড় মাধ্যম আমি মনে করি একজন প্রশাসনিক কর্মকর্তা। প্রশাসনিক কর্মকর্তা জনগণের ট্যাক্সের পয়সায় বেতন ভাতা, গাড়ি বাড়ি, সুযোগ সুবিধা নিয়ে যদি সে জনগণের সেবা না করতে পারে, সে যদি 50 বছর পরে রিটায়ারমেন্ট হইয়া আবার অর্থ মানুষের রক্ত চুষিয়া অর্থ উপার্জন করে আবার সে কিভাবে জনপ্রতিনিধি হইতে চায়? এটা আমি বাংলার জনগণের কাছে আমার প্রশ্ন। যে ব্যক্তিটাকে বাংলাদেশের মানুষের ট্যাক্সের পয়সায় তোমার গাড়ি বাড়ি এত শান শোকত আরামায়েশ আমরা দিয়েছি বাংলার মানুষের সেবা করার জন্য, অফিসে পয়সা পয়সা তোমরা অফিসে পয়সা পয়সা ফাইল আটকায়া দুর্নীতি করিয়া কোটি কোটি টাকা জমায় আবার তুমি আবার আসবা জনপ্রতিনিধি হইয়া জনগণের কাজ করতা। এই জনপ্রতিনিধিরা যারা হইতে চায় তাদেরকে আমি আর খারাপ ভাষায় বলবো না, আমি একজন সচেতন, শিক্ষিত এবং দেশপ্রেমিক একজন মানুষ, আমার মুখ দিয়ে খারাপ আচরণ আসা ঠিক না, কিন্তু অটোমেটিকলি চলে আসে তাদের কথা যেন আমরা শুনি। এই যে দুর্নীতি করে প্রশাসন থেকে একজন এসপি, ডিসি, একজন সচিব, একজন যুগ্ম সচিব বা একজন সরকারের উচ্চ পর্যায়ে কর্মকর্তারা তাদের কত সম্মান ইজ্জত জনগণ করে, তাদেরকে জনগণের ট্যাক্সের পয়সা, গাড়ি বাড়ি, শান শোকত এত কিছু দেওয়ার পরও, এত বড় সুযোগ থাকার পরও তারা মানুষের জনগণের ফাইলটা সঠিক সময় ফাইলটারে সে সই করে ছাড়ে না, চেয়ারে বসে বসে আরামে সই করবে। তার জন্য সে তাকে টাকা দিতে হবে, ঘুষ দিতে হবে, ঘুষের বিনিময়ে তারা ফাইল, প্রতিদিনের ফাইল যদি বাংলাদেশের প্রত্যেকটা মন্ত্রণালয় এবং উপজেলা লেভেল, জেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে প্রতিদিনের ফাইল যদি প্রতিদিন আপডেট থাকতো, তাহলে বাংলাদেশ এমনি সোনার বাংলা হয়ে যেত। বাংলাদেশের টাকা না দিয়ে ফাইল চলে না, বাংলাদেশের টাকা না দিলে নিয়োগ হয় না, বাংলাদেশের টাকা না দিলে শিল্প প্রতিষ্ঠানের লোকরা ওই দেশে চাঁদা না দিলে ওই দেশে ব্যবসা বাণিজ্য করতে যেতে পারে না। তাহলে এই দেশটা কিভাবে উন্নত হবে? আমরা আগে যাইতে হবে নার্ভ আগে সমস্যাটা কোথায় বের করতে হবে। খালিও সব নেতারা, সব বড় বড় আমাদের যে বাংলাদেশের বিজ্ঞ রাজনীতিবিদ, বিজ্ঞ সাংবাদিক ভাইরা আছেন, বিভিন্ন পত্রিকার সম্পাদক প্রকাশক আছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো আছেন, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াগুলো আছেন, বিভিন্ন বড় বড় আমরা টক শোতে আসা বড় বড় রাজনীতিবিদরা পণ্ডিতরা আলাপ করি আমরা সবাই, কিন্তু আমিও একজন পণ্ডিত মনে করি। আমি নিজের দুষ্টি, আমি আগে নিজের দুষ্টা আগে বলি যে আমরা সত্যিকার অর্থে বাস্তবের সাথে কোনো মিল না রেখে আমরা কোন একটা রাজনীতিক নেতারা চামচামি করার লেগে, কোন একটা প্রশাসনিক নেতারা চামচামি করবার লেগে, তাদের আধিপত্য বিস্তার করার লেগে, তাদের এজেন্ডা বাস্তবায়নের লেগে আমরা বিভিন্ন টক শোতে আসি। আইসা লিয়াজ করে টাকার মাধ্যমে টক শো চলে, টাকার মাধ্যমে আমরা বড় বড় গানি গুণী ব্যক্তিরা লাইভে আইসা একটা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবার লেগে বা কোন একটা চক্রের এই দেশে এস্টাবলিশ করবার লেগে আমরা কি করি, কথা বলি লাইভে এসে। সত্য এবং নেই কথাগুলো আমরা বলার সাহসটুকু নাই। আমরা একজন যদি লিডারশিপ, আমি কই যে আমি আওয়ামী লীগের নেতা, আমি বিএনপি নেতা, জাতীয় পার্টির নেতা, আমি জামাত ইসলামী নেতা, আমি গণ অধিকারের নেতা, আমি বাংলাদেশ নাগরিক পার্টির নেতা, যে কোনো নেতা হই, যত দল বাংলাদেশে আছে সব নেতারা বলবো যে আপনি যদি জনগণের নেতৃত্ব দিতে চান, আগে আপনি জনগণের সেবা করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা না দিয়ে আপনি আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, আপনি ক্ষমতা যাওয়ার লাগে, জনগণের সেবা করার লাগে, আবার জনগণের রাস্তাঘাটে গাড়ি ভেঙ্গা লেবেন, জনগণের গুলি করে মেরে লেবেন, রাস্তা ভেঙ্গা লেবেন, রেল লাইন ভেঙ্গা লেবেন, রাস্তাঘাট সরকারি স্থাপনা নষ্ট করবেন, আপনি কিভাবে জনগণের সেবা করবেন? আপনি জনগণের বাইরে জনগণের সেবা করবেন, এটা কোন গণতন্ত্র? এই গণতন্ত্রের বিচার এই দেশে নাই। হ্যাঁ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় একজন নাগরিক তার অধিকার চাইবে এবং রাজনৈতিক দলগুলো তাদের অধিকার চাইবে নিরপেক্ষভাবে, শান্তিপূর্ণভাবে, অফিস আদালতের মাধ্যমে, লেখার মাধ্যমে। কোন একটা ঘরে আবদ্ধ থেকে তাদের প্রতিবাদ করবে। কোন একটা মাঠে, জেলা পর্যায়ের মাঠে যাবে, নিরপেক্ষ স্থানে, যেখানে জনগণের সাথে সম্পৃক্ত না, জনগণের রাস্তাঘাটে সম্পৃক্ত নাই, জনগণের কোনো বাধা সৃষ্টি হবে না, কোনো যাতায়াত ব্যবস্থা আটকায়া, রেলগাড়ি আটকায়া, আপনার এই যোগাযোগ ব্যবস্থাকে থামিয়ে বা যোগাযোগ রাস্তাঘাট ব্লক করে আপনি জনগণের যোগাযোগ ব্যবস্থাকে বিঘ্নিত করে আপনি জনগণের দাবি দাওয়া আদায় করতে পারেন না। এই আইন করা উচিত যে বাংলাদেশের 64টা জেলায় উপজেলায়
কোনো ব্যক্তি, কোনো দল, কোনো ছাত্র অথবা যে কোনো লোক বাংলাদেশের কোনো যোগাযোগ ব্যবস্থাকে এবং রেল, নৌ, স্থল, জল যা আছে যোগাযোগ মানুষের সাথে সম্পৃক্ত এমন কোনো প্রতিষ্ঠানে, এমন কোনো রাস্তাঘাট ব্লক করে মানুষের নাগরিক অধিকার হপ করে নাগরিকের রাজনীতি করার অধিকার কারো নাই। নাগরিকদের অধিকার হপ করে এই রাজনীতি করার অধিকার বাংলাদেশের কেউ নাই। আমি স্পষ্ট বলতেছি, নাগরিকের ক্ষতি হবে এমন কোন কার্যক্রমের সাথে সম্পৃক্ত থেকে কোন নেতা রাজনীতি করতে পারবে না। সে কোন রাজনৈতিক লিডারশিপই নাই তার মধ্যে। সে আসে ক্ষমতা নেওয়ার জন্য, পাওয়ার দেওয়ার জন্য, চাঁদাবাজি করার জন্য, দলের সাথে সম্পৃক্ত হয়ে দলের পুশ নেয় এবং মন্ত্রী এমপি হয় চাঁদাবাজি সন্ত্রাসী কায়দায় একটা মাফিয়া চক্র বাংলাদেশে সৃষ্টি করে তার আধিপত্য এবং তার অর্থ সম্পদ লুটার জন্য তারা আসে। তারা রাজনীতি করতে আসে নাই। তারা রাজনীতি কোনো সংজ্ঞাই জানে না, গণতন্ত্রের সংজ্ঞাই তাদের কাছে নাই। তারা মনে করে আমি এমপিসি, মন্ত্রীসি, আমি এই জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছি, উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছি, বিভিন্ন দলের নেতা হয়েছি, চাঁদাবাজি করুন, সন্ত্রাসী করুন, এবারা বিল্ডিং করলে তার থেকে সাদা আনো, এবারা চাকরি দিতে গেলে তার থেকে 5 লাখ টাকা লো। এইসব সন্ত্রাসী কায়দা বাংলাদেশে চিরতর বন্ধ করতে হবে। আমি সবচেয়ে বলতে এই কথা বলতে হবে, না বললে এটা সুস্থ আসবে না। এইভাবে আওয়ামী লীগ বিএনপিরে মারবো, বিএনপি আওয়ামী লীগের মারবো, আওয়ামী লীগ জাতীয় পার্টিতে মারবো, ছাত্ররা আজকে এই ছাত্র সমাজকে পঙ্গু করে ফেলাইতেছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের রাজধানী ঢাকা সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে নিয়ে আমরা ব্যবসা শুরু করেছি। আমরা এই ব্যবসা থেকে আমরা বেরিয়ে আসতে হবে। এই ছাত্র সমাজকে আর ব্যবসার সাথে সম্পৃক্ত করা যাবে না। ছাত্র সমাজ একমাত্র নীতি আদর্শের প্রতীক। ছাত্র সমাজ 1952 সালে বুকের তাজা রক্ত নিয়ে ওই ভাষা আমাদেরকে মায়ের ভাষা প্রতিষ্ঠিত করছে, আন্তর্জাতিক মাতৃভাষা। এটা ছিল তাদের সত্যিকার অর্থে আন্দোলন। আর এরপর থেকে 1971 সালের আন্দোলন ছাত্র সমাজটা বলে গেছে এটাও সঠিক আন্দোলন। এরপর থেকে যত আন্দোলনের সাথে সম্পৃক্ত করছে কোনো একটা চক্র নিজেদের স্বার্থ হাসিল করার জন্য ছাত্রদেরকে ব্যবহার করছে। আজকে ছাত্ররা পরিবার আজকে প্রশ্নবিদ্ধ, পরিবার আজকে ছাত্রদের কন্ট্রোলের পরিবার নাই, পরিবার ছাত্রদের কন্ট্রোলে পরিবারের কন্ট্রোলে ছাত্ররা নাই। তো আমরা অনুরোধ করবো দেশের স্বার্থে সব কিছু আমরা ভুলে যাই, আমরা আগে জায়গাতে আসতে হবে। আর যারা সিনিয়র নেতা আছেন, আমি যাদেরকে বলবো, আওয়ামী লীগের সিনিয়র নেতারা আছেন, বিএনপির সিনিয়র নেতারা আছেন, জাতীয় পার্টির সিনিয়র নেতারা আছেন, ইসলামিক চিন্তাবিদ যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যদি আমরা রাষ্ট্রের কথা বলি, তাহলে 100% মানুষের অধিকার প্রতিষ্ঠা করাই আল্লাহ এবং আল্লাহ রসুলের যে বিধান অনুযায়ী রাষ্ট্র গঠন করলে কারো অধিকার হরণ করতে পারে, গরিব ধনী কোনো ভেদাভেদ নাই, সকল নাগরিক তার নৈতিক অধিকারগুলো পাবে। আমি ইসলামিক চিন্তাবিদ এবং ইসলামিক রাজনীতির সাথে যারা সম্পৃক্ত আছেন, প্রধানরা আছেন, এবং দেশের বিএনপি বর্তমানে বড় একটা, আওয়ামী লীগ তো বলতে গেলে নাই, সব বিএনপি হন বড় একটা দল। আপনারা এই দেশে আপনাদের সাবেক সেনাবাহিনীর প্রধান এবং সাবেক মহামান্য রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ এই দেশকে ভালোবেসে ক্ষমতা দিয়েছে এই হালদা জিয়াকে 3 বার। সেই মানুষের প্রতি যদি আপনার শ্রদ্ধা ভালোবাসা থাকে, আপনারা যারা এখন সিনিয়র নেতৃবৃন্দ আছেন, যেমন ব্রাহ্মণবাড়িয়া আমি বলবো হারুন ভাই 5 বার এমপি ছিল, উনি রাজনীতি বর্তমান রাজনীতি উনি বটবিজ্ঞ, মশিফুর রহমান থেকে শুরু করে আরো যারা সিনিয়র নেতারা আছেন, আওয়ামী লীগের অনেকে অবশ্যই কমে গেছে, আওয়ামী লীগের অনেক নেতারা আছেন যারা এই দেশ স্বাধীন করছেন। এই দেশের অবদান আপনাদের আছে, আপনারা একটু, কারণ আপনারা শেষ সময় অনেকেরই অনেকেই 2 বার 3 বার এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, হ্যাঁ, আপনারা দেশের বড় বড় দলীয় পোস্টে ছিলেন। আপনাদের কাছে আমার বিনয় ভাবে অনুরোধ থাকবে, আপনারা শেষ বয়সে বাংলাদেশকে একটা সুন্দর একটা পরিবেশ করে দিয়ে যান। আপনারা সুন্দর একটা আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে সহযোগিতা করুন। আপনারা এই দলের যে অন্যায় অবিচারগুলো আছে, আওয়ামী লীগ তো করছে, আওয়ামী লীগের কথা বললে বলবেন আওয়ামী লীগ তো মানে ধ্বংসের পথে গেছে, কিন্তু আওয়ামী লীগ আবার সুসংগঠিত হচ্ছে। তাদের ভুল ত্রুটিগুলা শুধরাই যদি তারা আবার দল গঠন করে, তাদেরকে কোন একটা অংশকে বাদ দিয়ে দেশে রাজনীতি করা যায় না। তবে আপনারা বিবেক বিশ্লেষণ করে বাংলার জনগণ বুঝবে কারে কি করতে হবে। তবে আমরা যেহেতু বর্তমানে আপনারা বিএনপি ধারা অগ্রণী ভূমিকা রাখছেন এবং বিভিন্ন ছাত্র সংগঠনের যারা আছেন এবং ইসলামিক দলগুলা যারা লিডারশিপ দিচ্ছেন, নেতৃত্ব দিচ্ছেন, তাদের প্রতি আমার পুনরায় বিনয় আবেদন থাকবে যে আপনারা দেশপ্রেম হয়ে এই বাংলাদেশটাকে ভালোবাসেন, বাংলাদেশের মানুষকে ভালোবাসেন। আপনারা আধিপত্য, ক্ষমতা এগুলা সব ভুলে যান, ভুলে গিয়া সুন্দর একটা আগামী প্রজন্মের জন্য একটা বাংলাদেশ উপহার দেন। এবং বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আপনারা সত্য কথা বলেন। আপনারা তারেক জিয়া উল্টা কইলে তারেক জিয়ার কথা শুনবেন না। আওয়ামী লীগের নেতারা যেমন উল্টাপাল্টা করছে, আওয়ামী লীগ ধ্বংস হচ্ছে, একবার বিএনপিরও মানুষ অত ক্ষমতা দিচ্ছে, বিএনপি উল্টাপাল্টা করে মানুষের নাগরিক অধিকার না দিয়া, মানুষের সাথে বল প্রয়োগ করে ক্ষমতার আধিপত্য দেখায়, তারাও দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল।
আবার যারা আসবেন তাদের কাছে অনুরোধ, এবং বর্তমান যারা উপদেষ্টা মন্ডলী আছেন আমি তাদেরকে বলবো, তারা যেভাবে আসো কোনো অগণতান্ত্রিক প্রক্রিয়া অনির্বাচিত হয়ে তারা দেশ চালাইতেছে, আমরা চাইবো না যে আপনারা অপমান অপদস্থ হয়ে দেশ থেকে বিদায় হন। আমরা চাইবো আপনারা যদি সত্যিকার অর্থে জনগণের কল্যাণ করেন, জনগণের ভালোবাসা অর্জন করতে পারেন, আপনারা মানুষের নাগরিক অধিকারগুলো দিতে পারেন। আমি বলবো যদি সত্যিকার অর্থেই জাতির জন্য বঙ্গবন্ধু যেটা চেয়েছিল যে আমি এই বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ চাই, আগামী প্রজন্মের সোনার বাংলা করতে চাই। জিয়াউর রহমান সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল এই দেশের মানুষ আমাকে মূল্যায়ন করছে, আমিও দেশের মানুষকে মূল্যায়ন করে মানুষের দূর করে মানুষের সেবা পৌঁছাইবো। এবং এরশাদ করছিল আরো ইসলামিক দলগুলো আরো তাদের ইচ্ছা আছে জনগণের দূরগোড়ায় মানুষের সেবা পৌঁছে দেওয়ার জন্য। তো সবাই যদি আমরা এক জায়গায় আসি যে আমরা জনগণকে বুঝি, আমরা দলের কোন এজেন্ডা বাস্তবায়ন না করে জনগণের অধিকার যে নাগরিক অধিকার টাকা আছে এই অধিকারটুকু যেন আমরা জনগণের দূরগোড়ায় পৌঁছতে পারি। আমাদের দলের মধ্যে যত দুর্নীতি আছে, সন্ত্রাসী, চাঁদাবাজি, কালোবাজারি এবং ক্রিমিনালগুলো আছে এগুলাকে আমরা সবাই এভয়েড করি। যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন আপনারা শেষ সময়ে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে সুন্দর প্রজন্মের আগামী প্রজন্মের জন্য সুন্দর একটা বাংলাদেশ গঠন করার জন্য আপনাদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। আপনারা সিনিয়র লিডার, আপনারা যে বিভিন্ন সময় মন্ত্রী ছিলেন, বিভিন্ন সময় এমপি ছিলেন, দেশের চালিকা শক্তি ছিলেন, বিভিন্ন সচিব, সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, পুলিশের আইজিপি, এমন অনেক বড় বড় কর্মকর্তা কর্মচারীরা যারা আছেন রিটায়ারমেন্টের দায়িত্বে আছেন এবং দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা থাকার কথা। এবং বর্তমানে যারা রিটায়ারমেন্ট আছেন এবং রাজনীতিবিদরা যারা আছেন সিনিয়র, আপনাদের কাছে আমার একটা উদাত্ত আহ্বান থাকবে, ক্ষমতার এই আধিপত্য এগুলো থেকে আমরা সবাই বেরিয়ে আসি। আমরা দেশের মানুষের 18 কোটি বা 24 কোটি মানুষের কল্যাণে, মানুষের দূরগোড়ায় মানুষের সেবা যেন পৌঁছে এবং এটা যেন 100% প্রত্যেকটা মন্ত্রণালয় এবং প্রত্যেকটা রাজনীতিবিদ, প্রত্যেকটা জনপ্রতিনিধি বাস্তবায়ন করে, এটার জন্য আপনার একটা রুটম্যাপ তৈরি করে দিয়ে যান। এবং বর্তমান নির্বাচন কমিশনের সাথে সম্পৃক্ত থেকে আগামী যে একটা নির্বাচন হবে, এটা যেই সময় দেন না কেন নির্বাচনটা, এই নির্বাচনটা যেন হয় নিরপেক্ষ এবং মানুষের জন্য কোনো নাগরিকদের জন্য প্রশ্ন না থাকে। যেমন আওয়ামী লীগের কথা বলতেছেন, আমরা যে আওয়ামী লীগ 3টা-4টা নির্বাচন করছে, প্রশ্নবিদ্ধ নির্বাচন, এমন প্রশ্নবিদ্ধ নির্বাচন আমরা চাই না। আমরা চাই সংস্কার করে মানুষ যেন মানুষের অধিকারটা বাস্তবায়ন করতে পারে, কোনো এজেন্ডা যেন আবার জোর করে ক্ষমতায় আসা আবার এই দেশের মানুষের জন্য আবার জিম্মি করে এই দেশের মানুষের ক্ষতি না করতে পারে নাগরিকদের। সেই জন্য আপনারা যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন সর্বদলীয় ভাবে আমি বলছি, প্রশাসনিক কর্মকর্তাদেরকে অনুরোধ করছি বিনীতভাবে, আমি একজন ছোট্ট মানুষ, আমি সাবেক একজন ছাত্রনেতা হিসাবে আমি মনে করি আমার দায়বদ্ধতা আছে, আমি ছোট্ট মানুষ, আমার কথা কোনো পরিবর্তন আসবে না, কিন্তু আমরা আবেগ, আমাদের ইচ্ছা, আমাদের মনের যে আবেগ আছে, আমাদের যে ইচ্ছা শক্তিটা এরা যে আমরা এই দেশের মানুষের কাছে দায়বদ্ধ। দেশের মানুষ আমাদেরকে ভালোবাসে, কোনো না কোনো সময় আমাদেরকে ভোট দিয়েছে, আপনাদেরকে ভোট দিয়েছে, সবাইকে ভোট দিয়ে নির্বাচিত করছে। আমরা দায়বদ্ধতা থেকে, লিডারশিপ থেকে আমরা দেশের মানুষের কল্যাণে 30 লক্ষ শহীদ, 3 লক্ষ মা বোনের রক্তের প্রতি সম্মান প্রদর্শন করে, বাংলাদেশের স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন করে, লাল সবুজের পতাকার প্রতি সম্মান প্রদর্শন করে এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে এই দেশের মানুষের অধিকার বাস্তবায়ন করতে গিয়ে যে ছাত্র সমাজ, যে যুব সমাজ, এই দেশের দেশপ্রেমিক সাংবাদিক এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া বিভিন্নভাবে এই দেশের মানুষের দাবি দাওয়া আদায় করতে গিয়া 1971 সাল থেকে অদ্য পর্যন্ত আজকের দিন পর্যন্ত সত্যিকার অর্থে মনে প্রাণে দেশের মানুষকে ভালোবাসতে গিয়ে কোনো কুচুকরি মহলের দ্বারা প্রভাবিত না হইয়া নিজের ইচ্ছা মতে দেশের মানুষের অধিকার বাস্তবায়ন করতে গিয়ে যারা শহীদ হয়েছে তাদের প্রতি আজকের এই শেষ দিনে শ্রদ্ধা এবং সম্মান জানাই। এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, পুঙ্গ হয়েছেন, বিভিন্নভাবে অঙ্গহানি হয়েছেন, তাদেরও দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি। এবং আমি দেশের সকল মানুষের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আমি আমার লাইভ থেকে বিদায় নিচ্ছি। অনেক কথা বলছি, আরো অনেক কথা বলার ছিল, কিন্তু লাইভে এতটুকু বলা যায় না এবং এতক্ষণ থাকাও যায় না, কেউ ধৈর্য হারা হয়ে যায় লাইভ শোনার জন্য। যারা আমার ভাই এই বোনেরা দেশ এবং প্রবাসে আছেন তারাও ধৈর্য হারা হয়ে যায়, লাইভগুলো শোনার সেই সুযোগটুকু তাদের থাকে না, সবাই কর্মব্যস্ত মানুষ। তারপরও লাইভে আসলে সবকিছু না বললে আমার লক্ষ্য উদ্দেশ্য কি, আমি কেন আসছি, আমি কি বলতে চাচ্ছি, আমার মনের বাসনাটা কি, আমি এগুলা প্রকাশ করতে যাই আমি একটু লাইভটা একটু বড় হয়ে যায়। তাই আমি সবাইকে যারা আমার লাইভ দেখছেন, আমাকে শুনছেন, আমাকে দেখছেন, সবার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা এবং অভিনন্দন ও শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন। দেশ ও প্রবাসে সকল ভাই বোনদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা। আসুন আগামী সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ সহ বিশ্ব করতে গেলে আমাদের সকলকে ভালো হইতে হবে। কারণ আমরা জানি যখন একটা সমাজ পরিবর্তন হয় তার ঘর থেকে শুরু হয়, এরপরে পাড়া, এরপরে মহল্লা, এরপরে গ্রাম, তারপরে ওয়ার্ড, তারপরে ইউনিয়ন, তারপরে উপজেলা,
জেলা, বিভাগ এবং কেন্দ্রীয় এবং একটা রাষ্ট্র থেকে শুরু করে বিশ্ব, প্রত্যেকটার সাথে, প্রত্যেকটা মানুষের সাথে রাষ্ট্র জীবন জড়িত, পৃথিবী জড়িত। আমার রাষ্ট্র ভালো থাকলে পৃথিবী ভালো থাকবে, আমার গ্রাম ভালো থাকলে আমার ইউনিয়ন ভালো থাকবে, ইউনিয়ন ভালো থাকলে আমার উপজেলা ভালো থাকবে, উপজেলা ভালো থাকলে আমার জেলা ভালো থাকবে, জেলা ভালো থাকলে আমার বিভাগ ভালো থাকবে, বিভাগগুলো ভালো থাকলে রাষ্ট্র ভালো থাকবে, রাষ্ট্র ভালো থাকলে পৃথিবী ভালো থাকতে হবে। তাহলে এইভাবে শ্রেণীবিন্যাসে একটার সাথে একটা অঙ্গ এইভাবে জড়িত। তাই আমরা আসুন সকল বাধা বিঘ্ন পরিত্যাগ করে, হিংসা বিদ্বেষ লোভ লালসা পরিত্যাগ করে আমরা আগামী সুন্দর বাংলাদেশ এবং আগামী সুন্দর ভবিষ্যৎ পৃথিবী, এই সুন্দর আগামী প্রজন্মের জন্য সুন্দর একটা পৃথিবী আমরা সকলের অবস্থান থেকে, যার অবস্থান থেকে আমরা চেষ্টা করি। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, আমরা হিংসা চাই না, বিদ্বেষ চাই না। আমরা সবাই মিলেমিশে সুন্দর বাসযোগ্য একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা বিশ্ব চাই। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। এই আহ্বানটুকু রেখেই আমরা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অনেকক্ষণ কথা বলেছি। আমি সবার প্রতি আমার ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সবটুকু আমার বুদ্ধি, আমি ছোট্ট মানুষ, আমি এত রাজনীতিবিদ নয়, এত শিক্ষায় শিক্ষিত নয়, এমন কোনো পিএইচডি ডিগ্রিধারী লোক না। আমি আমার আবেগ, আমার মন খোলা ভালোবাসা বাংলাদেশের মানুষের প্রতি আছে, বিশ্ববাসীর প্রতি আছে। তাই আমার অবস্থান থেকে আমি চেষ্টা করছি, আমার দ্বারা যদি একটা মানুষের কোনো উপকার হয়, আমি তার জন্য আমার এই জীবন যাত্রা শুরু, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার সারা জীবনেই এই মানুষের সেবার চিন্তা এবং আশা নিয়ে আমি কাজ করব। আমি আমার অবস্থান থেকে আমার ভালোবাসাটুকু মানুষের প্রতি চালিয়ে যাব। বাকি আল্লাহ আমাদেরকে সেই মানুষকে সুস্থ রাখুক, যে মানুষের সবকিছু আল্লাহ যেন, মহান সৃষ্টিকর্তার প্রতিও আমি আজকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান আল্লাহ আমাদেরকে সুস্থ রাখতে, ভালো আছি। মহান আল্লাহর কাছে আরো দোয়া করি আজকের এই দিনে মহান আল্লাহ যেন আল্লাহর কুদরতি দ্বারা মানুষের মধ্যে সেই রকম সৃষ্টি করে বাংলাদেশ সহ বিশ্ব যেন একটা শান্তির সুবাতাস বয়ে আনে। আমরা আগামী প্রজন্মের বাংলাদেশ সহ বিশ্ববাসীর সুন্দর একটা বিশ্ব দেখতে চাই। এই আহ্বানটা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।